কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 5-এর 4 নম্বর যে স্কুলটা আছে, অঙ্কের 4 নম্বর যে স্কুলটা আছে, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এই স্কুলটার সব অঙ্ক আমি করে দেখাবো, সম্পূর্ণ ডিটেলস সহ করে দেখাবো, বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলোকে দেখাবো। তো তোমরা বোঝার চেষ্টা করো, ধৈর্য ধরে থাকো, শিখতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, 9-এর 7, 1 নম্বর 1-এর ক আছে 9-এর 7, 9 ওপরে নিচে 7, তার মানে নিচে ছোট আর ওপরে হলো বড়। যদি এইরকম ভগ্নাংশ থাকে সেইগুলোকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এইরকম ভগ্নাংশকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ সেইটাই যার নিচে হলো বড় থাকবে, যেমন ধরো 1-এর 2, 3-এর 7, এই যে এই রকমের ভগ্নাংশগুলো সব প্রকৃত ভগ্নাংশ। আবার হ্যাঁ দেখো, অপ্রকৃত ভগ্নাংশ ভাগ করলে, মানে এটাকে যদি ভাঙো, সবসময় কিন্তু মিশ্র ভগ্নাংশই আসবে। তাহলে মিশ্র ভগ্নাংশ কিন্তু এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটা আমার যেহেতু মিশ্র ভগ্নাংশতে দেওয়া নেই, এটা আছে আমার এইভাবে, তার জন্য এটা সবসময় মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে তোমার হলো এই পাশটা, ধরো এর ভিতরে কতটা মাটি আছে বা জায়গা আছে সেটা বের করতে কি হবে, আমি তার পুরো ভেতরে কতটুকু জায়গা আছে সেটাকে গুনতে পারবো না। তাহলে কি করব, এই সাইডে কতটা আছে আর এই সাইডে কতটা আছে, এটা ধরো প্রস্থ আর এটা দৈর্ঘ্য। তাহলে এই প্রস্থ আর দৈর্ঘ্যকে ধরে যদি গুণ করে দিই, তাহলে ভেতরে কতটা জায়গা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। হর্ষই নাম্বার। ছোট থেকে বড় হিসেবে সাজাও। দেখো এতে আর কি অসুবিধা বলো, তোমরা তো দেখেই বুঝতে পারছো। ছোট থেকে বড় হিসেবে সব থেকে ছোট হলো, দেখো 0.005, এটা সব থেকে ছোট। তাহলে যেহেতু ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে, তাহলে উল্টো দিক থেকে দিয়েছে। এইটা হবে না, কেন কি না এ সব থেকে ছোট। যে ছোট সে, দেখো এই লেস দেন আর গ্রেটার দেন, যে বড় সে সবসময় ছোটকে খোঁচা দেবে। তাহলে এর মুখটা দেখো এইদিকে, তার মানে এ যদি বড় হয় তাহলে একে খোঁচা দেবে, কিন্তু এ তো বড় না, এ তো ছোট, এটা ভুল। এটাতে দেখো এ হলো বড়, একে খোঁচা দিচ্ছে, আবার এ হলো এর থেকে বড়, তাই একে খোঁচা দিচ্ছে। এইটা একদম হবে, কিন্তু আমাদের বলেছে ছোট থেকে বড়। হ্যাঁ, এইটাই হবে উত্তর। এইটা নাম্বার অপশানটা উত্তর হবে। কেন দেখো এইটা সব থেকে ছোট, তারপরে এইটা ছোট, তারপরে এইটা মানে এইটা সব থেকে বড়, মানে বড়টা ছোটটাকে খোঁচা দিচ্ছে, ছোট আবার এর থেকে বড়টা আবার একে খোঁচা দিচ্ছে। দেখো খোঁচার মুখটা এদিকে, তার মানে লেস দেন। এগুলো এত লেস দেন এত, মানে এ এর থেকে ছোট, আবার এ লেস দেন এ, মানে এটা এর থেকে ছোট। আবার এই দিক থেকে যদি ধরো তাহলে এ গ্রেটার দেন এ, মানে এই দিক থেকে ধরলে এটাকে গ্রেটার দেন বলে, আর এই দিক থেকে যদি ধরো এটা হবে লেস দেন। আচ্ছা, শঙ্কুর শীর্ষবিন্দু। শঙ্কু কি বলো তো? শঙ্কু হলো এই যে এটা টোপর ফোপর, এর শীর্ষবিন্দু কি এইখানে গিয়ে মিলবে একটা, সোজা কথা। শঙ্কুর শীর্ষবিন্দু একটা। ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দেখো একটা ঘড়িতে এই যে 12টা, এই সময় হলো তোমার মিনিটের কাঁটা, আর হলো 3টে বাজলে ঘন্টার কাঁটা থাকবে 3-এর সোজা, একদম সোজা। দেখো তাহলে এইখানে কত ডিগ্রি কোণ হবে? দেখো লম্ব, এটা এর উপর লম্বভাবে থাকে, তাহলে যখন 3টে বাজে তখন হয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো সমকোণ হচ্ছে না, এই যে 90 ডিগ্রি এরকম হচ্ছে না, এরকম থাকলে 90 ডিগ্রি, আগেও বলেছি, আগের ভিডিওগুলোতেও বলেছি। এখানে কত অংশ রং করা আছে? 6 নাম্বার অঙ্ক। দেখো এখানে কত অংশ রং করা আছে, কটা ঘর আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টাতে 2টো রং করা আছে, তার মানে 8-এ 2, কত অংশ রং করা আছে? 8-এর 2, এত অংশ। এটাকে যদি আরও ছোট করতে চাও, কাটাকাটি তো যায়। দেখো তাহলে 1-এর 2 দিয়ে কাটলে, এটাকে 2 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে ভাগ করলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 1-এর 4 অংশ এটাও হবে। যেটা তোমাদের ভালো লাগে সেটাই নেবে, দুটোই কিন্তু ঠিক।
আচ্ছা এইখানে অঙ্ক উত্তর দিয়ে দিয়েছে, আচ্ছা অপশন আছে। তাহলে দেখো এখানে 1-এর 8 করা আছে, 1-এর 8 কোথায়, 2-এর 8 করা আছে। তাহলে এইটা আর করবো না, যেহেতু আমার অপশানে দিয়ে দিয়েছে, তাই অপশানে আমরা 8/2 অঙ্ক করা আছে, এটা মানে এই উত্তরটা নেব। ঠিক আছে, বোঝা গেল? এত মিশ্র ভগ্নাংশ ভাঙলে পাবে কি পাবে? এত যদি মিশ্র ভগ্নাংশ ভাঙো তাহলে কি পাবে? মিশ্র ভগ্নাংশটিকে ভাঙলে পাবে যে 3 দুগুণে 6 আর 1 7, 7-এর 3 পাবো। তাহলে এই যদি আমি ভাঙি এটাকে, দেখতে পাচ্ছ 2 পূর্ণ 1-এর 3, দেখো তাহলে এটা গুণ হয় আমরা জানি, তার সাথে এটা যোগ হয়। তাহলে 3 দুগুণে 6 আর যোগ করলে 6-এর সাথে 1 যোগ করলে হবে 7, আর নিচে যা থাকে সেটাই বসে যায়। তাহলে ভগ্নাংশটা কত হবে? উপরে 7 নিচে 3, একটা অপকৃত ভগ্নাংশ। আমি আগেই বলেছিলাম মিশ্র ভগ্নাংশ হলে সবসময় অপকৃত ভগ্নাংশ হবে। তাহলে আ নাম্বার অপশনটা ঠিক হয়ে যাবে। এত টাকা সমান সমান কত পয়সা? এত টাকা, তার মানে ধরো 1/10, এত টাকা। এটাকে যদি আমি টাকা করি, ধরো আমি কোনো টাকাকে যদি পয়সা করি, তাহলে আমি কি করব? সেইটার সাথে ধরো আমার কাছে আছে 5 টাকা, সাপোজ ধরে নাও আমার কাছে আছে 5 টাকা। 5 টাকাকে আমি যদি পয়সা করি, তাহলে কি করি? আমি সেটাকে 100 দিয়ে গুণ করি না, তাই তো? তাহলে এটা কত হবে? 500 পয়সা। সেরকম যদি এই টাকাটাকে আমি পয়সা করতে যাই, তাহলে এটাকে কি করবো? 0.1কে কি করব? 100 দিয়ে গুণ করব। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো তার আগে এই যে এই দশমিকটাকে তুলবো, 10 হবে, এই 0 কাটলো, তাহলে 1 10-এ 10, 1 × 10 মানে 10 পয়সা। ক্লিয়ার? টাকাকে পয়সা করলাম কি করে? টাকাকে পয়সা করি, টাকাকে পয়সা করতে গেলে আমি 100 দিয়ে গুণ করি, এটুকু তো তোমরা জানো। সেই কনসেপ্টটি আমি কিন্তু এখানে কাজে লাগিয়ে এই অঙ্কটাকে করলাম। সূক্ষ্মকোণ হলো, সূক্ষ্ম, দেখো আমি যখন অঙ্ক তোমাদের আগে ফার্স্ট ক্লাসটা করেছিলাম, সূক্ষ্মকোণ সরল কোণ এসব কি, তখন বলেছিলাম কিন্তু যে সূক্ষ্মকোণ হলো সেটাই। কোণ 3 ধরনের, একটা হবে 90 ডিগ্রি যেটা সমকোণ, আর একটা হবে 90 ডিগ্রির কম যেটাকে বলবো সূক্ষ্মকোণ, আর যেটা 90 ডিগ্রির বেশি মানে 91 বা 120 বা যে কোনো 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রি কম, সেটাকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে আমার বলেছে সূক্ষ্মকোণ হলো কোনটা? 90 ডিগ্রির কম যেটা। তাহলে 90 ডিগ্রির কম এখানে কোনটা আছে? দেখো অপশন দিয়ে দিয়েছে। তাহলে এর মধ্যে 90 ডিগ্রির কম আছে কি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণটি হলো সূক্ষ্মকোণ, আর এই 90 ডিগ্রিটা সমকোণ, 180 ডিগ্রিটা হলো সরল কোণ, আর 94 ডিগ্রি কি? 90 ডিগ্রির বেশি, তাহলে এটা হলো স্থূলকোণ। ঠিক আছে? একটি ফুল মানে এই ফুলটা যদি 10 হয়, তাহলে এইটা সমান সমান কত? এটা 10 আর 10 20 আর অর্ধেক 25। এই যে অপশন এটা, তার মানে এটা হবে ইঙো। দেখো এইটা যদি পুরোটা যদি 10 হয়, ঠিক আছে, এক একটা ঘরে তুমি ধরে নাও এই যে এই 4টে পাপড়ি আছে, এরকম একটা ফুল 10, তাহলে এইটা 10 এটা 10, আর এটা 10 দেখা যাচ্ছে কি? এটা 10-এর অর্ধেক তো 5 হচ্ছে। তাহলে 10 আর 10 20 আর 5 25, তাহলে এটা কত হবে? একটি ফুল, এই ফুলটা এত হলে এত সমান সমান 25 হবে। পূজা 10টি, তনুশ্রী 3টি ও শুভদীপ 7টি মালা গাঁথল। তারা সবাই মোট কটি মালা গাঁথল? হিসাব করে, আরে বাবা, এটা পূজা 10টা, তনুশ্রী 3টে। ধরো তুমি 10টা মালা গাঁথলে, তোমার ভাই 3টে মালা গাঁথলো, আর আরেকজন আছে তোমার, ধরো তোমার দাদা, 7টা মালা গাঁথলো। তাহলে তোমরা মোট কতগুলো মালা গাঁথলে? এইটা যদি বের করো তাহলে কি করবে? ওই তুমি কটা গাঁথলে, তোমার সাথে তোমার ভাই কটা গাঁথলো, তোমার সাথে তোমার দাদা কটা গাঁথলো, সেইগুলোকে সব যোগ করে দেবে। তাহলে এই অঙ্কটার উত্তর পেতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা চলো পরের অঙ্কটা দেখো। আচ্ছা এগুলো দেখো 2 নম্বরের অঙ্ক। এখানে কি বলেছে? আমাকে এইগুলোকে দশমিকে প্রকাশ করতে বলেছে এবং স্থানীয় মানে বের করতে বলেছে। তাহলে দেখো এইটাকে যদি আমি লিখি 10 যোগ 750/1000, তাহলে এইটাকে যদি আমি আগে দশমিকে করতে বলেছে দশমিকে করে নিই। 10 প্লাস এখানে এইটাকে যদি দশমিকে তুলে দাও 1 2 3, তাহলে 3টে শূন্যর জন্য 3 ঘর আর 1-এর জন্য দশমিক, তাহলে 0.750 এইটাকে তুলে দিলে তাহলে কত হবে আমার? 10.750। এবার এটাকে স্থানীয় মানে প্রকাশ করো। স্থানীয় মানে প্রকাশ করলে হবে 10
প্লাস 7 মানে দশকে কী বলে এটাকে দশাংশর ঘরে, তাহলে 7-এর নিচে 10, 5 তোমার কার ঘরে, 5 আছে শতকের ঘরে, তার মানে 100, আর এই 0 নিচে 1000, তাহলে এর তো কোনো ভ্যালু নেই, তার মানে এটা এইটুকুই হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল 10 প্লাস 7-এর 10 প্লাস 5-এর 100, এই হলো এইটার ফুল তোমার দশমিকে প্রকাশ করে স্থানীয় মানের বিস্তার। যোগ করো এত টাকা এত পয়সা সমান সমান এত টাকা এত পয়সা। আচ্ছা, কিছু এটাকে করার আগে কি করব, যদি ধরো তুমি আলাদা আলাদা জিনিসকে গোনো, যেমন ধরো তুমি টাকা পয়সা গুনবে, এটা এখানে টাকা পয়সাই দিয়েছে, তাহলে টাকা আর পয়সা আলাদা একক। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি বলো 1 লিটার ডাল 1 কেজি ডাল কিনবে আর 500 গ্রাম চাল কিনবে, তাহলে তুমি তো বলবে না 1 আর 500, তাহলে 501 তো বলবে না, ওইখানে 1 কেজি প্লাস এখানে তোমার হলো 500 গ্রাম, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করতে বলি তাহলে কি করবা, ওইটাকে তুমি গ্রাম করে নেবে আগে, তাই না? সেরকম এখানে যদি ধরো টাকা আর পয়সা যোগ করো, তাহলে এই টাকাটাকে আগে পয়সা করে নেবো, সবসময় ছোট একক প্রকাশ করে নেব, তাহলে 109 টাকা আমি এখানেই করছি ক্ষয়ে। 109 টাকা আমি একটু আগেই বললাম যে কোনো যদি টাকাকে তুমি টাকাকে পয়সা করো, তাহলে কি করব, তাকে আমি 100 দিয়ে গুণ করব, 109 গুণ 100, তাহলে এটা কত হবে, 109, দুটো শূন্য বসিয়ে দেব, তার সাথে কত পয়সা আছে, 2 পয়সা, প্লাস এখানে কত আছে 99 টাকা। 99 টাকাকে কী করব, 99 গুণ 100 সমান সমান কত হবে, 99 00 প্লাস 77 হলো। এবার এটাকে দেখো যোগ করে দাও, 10,902, তার সাথে যোগ হবে 7,7,9,9, মোট কত টাকা চেয়েছে, এত যোগ এত, তাহলে দেখো 7, 8, 9, 7, 9 আর 9 18 নামে 8, 9 আর হাতের 1 ছিল, তাহলে 10-এর নামে 0, 1 আর 1 2, তাহলে কত হলো, এইটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে আমার টাকা পয়সা বেরিয়ে যাবে, তাহলে ধরো এটা কিসে বেরিয়েছে, এটা পয়সাতে তো বেরিয়েছে, এবার পয়সাটাকে আবার টাকা করব, তাহলে কি করব, যেমন টাকাকে পয়সা করতে গেলে আমার 100 দিয়ে গুণ করতে হবে, সেরকম পয়সাকে আবার টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করে বের করতে হবে, তাহলে 1, 8, 7, 9 ভাগ 100, এই দাগ মানে এইটাকে বলে ভাগ মানে পার, এইটা তখন টাকা হয়ে গেল। কিন্তু এবার দেখো কিছু করব না, ভাগ কিন্তু পাতিয়ে করব না, এই দুটো শূন্যর জন্য 2 ঘর পর দশমিক বসিয়ে দেবো, 208.79, দেখো গুনে গুনে 2 ঘর পরে দিক থেকে দশমিক বসিয়ে দিলাম, আর 1-এর জন্য দশমিক, মানে 2 ঘর নিলাম, 2টো শূন্যর জন্য আর 1-এর জন্য একটা দশমিক, তাহলে 208 টাকা তোমার 79 পয়সা। তাহলে কত হলো, 208 টাকা 49 পয়সা। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, সমান সমান 208 টাকা 79 পয়সা হলো। বুঝতে পারলে? বিয়োগ করো। আচ্ছা দেখো, এই দশমিক সংখ্যার বিয়োগ, নিশ্চয়ই এটা তোমরা পারবে। এটার কি আছে, গ নাম্বার 909.2, 9টা আমার ভালো হচ্ছে না, 909.2 বিয়োগ 109.75। তোমরা সবসময় দশমিকটার খেয়াল রাখবে, দশমিকের সোজা দশমিক বসাবা, তারপরে বাদ বাকি যা সংখ্যা আছে সেগুলোকে পরপর বসিয়ে যাবা, দশমিকটাকে শুধু ঠিক রাখবো। মানে দেখো এখানে দশমিক আছে, এখানে বসালাম, এখানে দেখো এখানে কোনো সংখ্যা আছে, এখানে নেই, তবু কিন্তু আমি দশমিক ঠিক রেখেই পাতালাম। এবারে উপরে যেহেতু সংখ্যা নেই তাই শূন্য বসিয়ে দিলাম, 5 আছে, কত হলে 10 হবে, 5 হলে হাতে 1 ছিল, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 5 আর হাতের 1 4 হয়ে গেল। 9 থেকে 9 বাদ গেলে 0, 0 থেকে 0, আর 1 থেকে 9 বাদ গেলে হবে 8, তাহলে 800.45 বা 800.45 হয়ে গেল। বুঝতে পারলে? 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 24টি ডিমের দাম কত? 1 ডজন মানে 12টি, 1 ডজন 1 ডজন সমান সমান 12টি, আর 24টি মানে কি, তাহলে 2 ডজন, 2 ডজন
সমান সমান 24টি। তাহলে দেখো 24টি চেয়েছে মানে 2 ডজন চেয়েছে। 1 ডজনের দাম যদি 72 টাকা হয়, 2 ডজনের দাম কত? 72 গুণ 2। একটা কলমের দাম যদি 5 টাকা হয়, দুটো কলমের দাম কত? 10 টাকা। তার মানে 5 গুণ 2। তাহলে 12টা কলমের দাম যদি 12টা ডিমের দাম যদি 72 টাকা হয়, তাহলে তোমার দুটো 24টা মানে 12 ডবল 2 ডজন দাম কত হবে? 72 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144 টাকা। বোঝা গেল? সরল করো, সরল করতে হবে। সরলটা আগে পাতিয়ে নিই আমি এখানে। आठ বিয়োগ 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 ফার্স্ট ব্র্যাকেট 1 বিয়োগ 1 দিয়ে এইটা দিয়ে থার্ড ব্র্যাকেট -2। আচ্ছা, আগে আমরা কি করব? ব্র্যাকেটের ভেতরের কাজ করব। 1 থেকে 1 বাদ দিলে হবে 0। তাহলে 8 বিয়োগ 5 মাইনাস 3 বিয়োগ 0 কত হবে? 3ই তো হবে। 3 বসিয়ে দাও, সব হলো -2। দেখো এবার হলো 5 থেকে 3টাকে বিয়োগ দিয়ে দাও। এই যদি তুমি এই ব্র্যাকেটটা তুলে দাও তাহলে 5 থেকে 3 হবে। তাহলে 8 বিয়োগ 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। এইবার এটা উঠে গেল, সব ব্র্যাকেট উঠে গেল, -2। তাহলে এটাকে দেখো ব্র্যাকেট ছাড়া লিখবো 8 বিয়োগ 2 বিয়োগ 2। তাহলে 2 আর 8 বিয়োগে বিয়োগে কি হবে? যোগ হবে। তাহলে যোগ হলে 2 আর 2 কত হবে? 4 হবে। 4। আর সবসময় এখানে চিহ্ন বসে বড়টা। দেখো এখানে 2 আর 2 দুটোই সমান, তার মানে এইখানে বিয়োগই চিহ্ন বসবে। 8 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 4 থাকে। হয়ে গেল। তোমরা যদি না বোঝো আমি আরেকটা লাইন এখান থেকে করছি অথবা করে, এইটুকু, বাকি সব সেম আছে। এইটুকু তো তোমরা বুঝবেই, এই পর্যন্ত তো বুঝবে। এইখান থেকে যদি না বুঝতে পারো, যে মনে হবে যদি গুজামিল দিল, তার জন্য আমি আবার করে দেখাচ্ছি। দেখো 8 থেকে তুমি 2 বিয়োগ দাও, তাহলে কত হবে? 6 বিয়োগ 2। এবার 6 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে? 4। তোমার যেইটা ভাল লাগবে এখান থেকে যদি এইটা বুঝতে পারো তাহলে এইটা করবে, যদি না বুঝতে পারো তাহলে এইটা করবে। আশা করি এইটুকু তো নিশ্চয়ই বুঝবে, এইটুকু বুদ্ধি তোমাদের সবার আছে আমি আশা করি। চলো নেক্সট দেখো। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার পার্ক মানে এইদিকেও যতটা হবে এদিকেও ততটা। এদিকে যদি x হয় এদিকেও x, দুটো গুণ করে হবে 1024। তাহলে তার মানে বর্গ 1024 কার বর্গ? তোমরা জানো, তোমাদের অঙ্ক বইতে আছে 1024 32-এর বর্গ। মানে 32 গুণ 32 হলো 1024। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে অঙ্ক করে বের করতে গেলে অনেক সময় তোমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা বাহু এদিকেও 32 এদিকেও 32। তাহলে এটাকে আমরা কি লিখব? একটি পার্কের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে, ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার সমান সমান 1024 হলে তাহলে x সমান সমান √1024। রুট মানে কি? রুট মানে হলো জোড়ায় জোড়ায়। 1024 মানে কি? 32 গুণ 32। তাহলে এখান থেকে একটা ভালো 32 বেরোবে। হলো? ক্লিয়ার হলো? বুঝতে পারলে তোমরা? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? 32। নেক্সট কোনটা করব? সরল হয়ে গেল। যোগ করো। আচ্ছা যোগ দেখো 6 2 পূর্ণ 1 5 1 পূর্ণ 7 15 যোগ 1 পূর্ণ 9, এটা 9 হবে, 9 20। আচ্ছা এইগুলোকে আমরা কিন্তু ফট করে ভেঙে অঙ্ক করতে যাব না। তাহলে কি করে করব? 2 প্লাস 1 5 প্লাস 1 প্লাস 7 15 প্লাস 1 প্লাস 9 20। তাহলে দেখো এই সিঙ্গেল সংখ্যাগুলো আছে, এগুলোকে যোগ করে দাও। 2 3 4, 4 হলো। থেকে গেল কত? 1 5 প্লাস 7 15 প্লাস 9 20। এদের লসাগু কত? 20 সব থেকে বড়, 20-র ভিতরে
তোমার 5 যায় কিন্তু 15 যায় না, তাহলে 20 গুণে 40, 40-এর ভিতরে 15 আছে কি নেই? তাহলে 3 কুড়ি 60, 60-এর ভিতরে 15 আছে, অবশ্যই আছে, তাহলে আমার লসাগু হবে 60। তাহলে এইগুলোকে যোগ করলে আমি লসাগু দিলাম 60, 5 12 60 হলো, তাহলে 12 হলো, প্লাস 15, 15-এর সাথে কত গুণ করলে 60 হবে? 15, 4 15 60, তাহলে 4 7 28, প্লাস 20, 20-এর সাথে কত গুণ করলে 60 হবে? 3 কুড়ি 60, তাহলে সেই 3টা বার এর সাথে গুণ করবো, 3 9 27। এবার যোগ করে দাও, 8 আর 2 10, 10 আর 7 17-এর নামে 7, 2 আর 2 4, 5 6 7 60 হলো। দেখো কত হলো, আবার যোগটা করছি, 8 আর 2 10 আর 7 17-এর নামে 7, 2 আর 2 4 5, 2 আর 2 4 আর 1 5 আর 1 6, 67। তার মানে দেখো 60 দিয়ে যদি 60-এর থেকে বেশি হয়ে গেছে ওপরে, তার মানে 60 দিয়ে যদি ভাগ দিই আমি 67-কে, তাহলে কত থাকছে? একবার যায় 60, 7 1 পূর্ণ 7-এর 60 থাকে না, তাহলে আমি এটাকে লিখতে পারি 4 প্লাস 1 পূর্ণ 7-এর 60। তাহলে দেখো একটাকে আবার ভেঙে লিখলাম 7-এর 60, তাহলে 4 আর 1 যোগ হয়ে গেলে 5 প্লাস 7-এর 60, এটাকে ডাইরেক্ট করে দাও, 5 পূর্ণ 7-এর 60, উত্তর মিলিয়ে দেখো এটাই থাকবে, অবশ্যই এটা থাকবে। হলো, বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে, কিছুই না, আমি কিন্তু অনেক সোজা করেছি, সোজা একটু বড় হয়েছে বাট সোজা। আর তোমরা যদি এখান থেকে ভাঙতে যাও, 5 দুগুণে 10, 10 আর 1 11, 11-র 5, 15-কে 15 আর 7 22-এর 15, এরকমভাবে যদি করতে যাও, 20-কে 20 আর নয় 29-এর 20, তাহলে কিন্তু তোমার সেই গুণ করে, মানে প্রত্যেকটা গুণ করে এত বড় একটা অঙ্ক হবে। ঠিক আছে, ওর থেকে আমরা এই অঙ্কটা অনেক সহজে করলাম। একটি আয়তাকার বাগানের পরিসীমা 160 মিটার, প্রস্থ 20 হলে দৈর্ঘ্য কত? বর্গীর জ, ছবি এঁকে বোঝাই। একটি আয়তাকার বাগান আছে, এরকম একটা বাগান আছে, বাগানের পরিসীমা মানে এই সাইড এই সাইড এইটুকু এইটুকু, এই চারদিকে টোটালি যোগ করে আমার হবে 160, মানে এইটা 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 এই যে এইটুকু সব যোগ করে হবে 160 হলো। আর হলো তার প্রস্থ, মানে এই সাইডটা আছে 20 মিটার, এই সাইডটা 20 মিটার হলে তার দৈর্ঘ্য চেয়েছে, তো দৈর্ঘ্য কত? তার মানে এইটা চেয়েছে। দেখো এইটুকু 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 টোটাল এই চারটে দিক যোগ করে 160, আর আমার এদিকে এই 20 আর এইটা এই সাইডটা, এই দুটো সাইড যোগ করে 160-এর অর্ধেক, আর বাকি এইটুকু যোগ করে 160-এর অর্ধেক। তাহলে আমি এটাকে যদি অর্ধেক পেতে চাই, মানে এটা পেতে চাই দৈর্ঘ্য থেকে, মানে প্রস্থ থেকে দৈর্ঘ্য পেতে চাই, তাহলে কি করব? এটাকে অর্ধেক করব, অর্ধেক করলে অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা কত হবে? 8 দুগুণে 16, 80 হবে। 80 হলো, 80 তাহলে কতটুকু? এইটুকু আর এইটুকু যোগফল হলো 80, এইটুকু 20 হলে এইটুকু কত? 20-এর সাথে 60 যোগ করলে 80 হবে, তার মানে 80 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে কত হবে? 60, এইটাই হবে তাহলে দৈর্ঘ্য 60 সেমি। সেমি বা মিটার কি দিয়েছে সেটাই তো মিটার হলো, বুঝতে পারলে? তাহলে লিখে লিখে করলে কি করব, যে জমিটির অর্ধ পরিসীমা 160/2, 2 দিয়ে ভাগ করব, তাহলে বেরোবে আমার 80 মিটার। এবার 80 মিটার হলো কার যোগফল? দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 80 হলে প্রস্থ যদি 20 দেয়, তাহলে বাকিটা কত? 80 থেকে 20 বাদ দিলে তো আমার বাকিটা বেরিয়ে যাবে, হয়ে গেল, বেরিয়ে গেল। পরস্পর ছেদি সরলরেখা ও সমান্তরাল সরলরেখার মধ্যে পার্থক্য চিত্র। আচ্ছা দেখো, দুটো আমি বাহু টানলাম, এরা সোজা, কোনো দিন মিশবে না, সোজা চলে যাবে, যেমন রেল লাইন সোজা চলে যাবে, এইগুলো তাহলে কখনো মিশবে না, এগুলোকে বলে সমান্তরাল। এই যে সমান্তরাল সরলরেখা,
সমান্তরাল সরলরেখা। আর আমি একটা বাহু টানলাম, এইদিকে একটা বাহু টানলাম, এই দেখো এই বাহুটার সাথে এটা মিশে গেল এখানে না, একটা উপর দিয়ে আরেকটা চলে গেল, এটাকে বলে পরস্পর ছেদি, মানে একে একে ছেদ করে গেল, ভেদ করে গেল, গায়ের উপর দিয়ে চলে গেল, তাহলে এটাকে বলবে পরস্পর ছেদি সরলরেখা। ওকে, বোঝা গেল এটুকু? তাহলে কতটুকু হলো? আমরা এইটুকু হলো। একটি আয়তঘন বা সমকোণী চৌপলের তলের সংখ্যা, তলের প্রকৃতি, ধারের সংখ্যা, শীর্ষবিন্দু, আচ্ছা এত সব লিখতে হবে। ধরো একটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটা সমকোণী চৌপল বা আয়তঘন আঁকলাম, ধরো একটা ইট আঁকলাম আমি, ঠিক আছে, এই একটা ইট আঁকলাম, তাহলে ইটের তল সংখ্যা কত? এই ওপরে একটা, এই সাইডে একটা, এই যে মাঝখানে একটা, আর এই সাইডে একটা ছিল, আর ওই পাশে একটা ছিল, আর নিচে একটা। তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে তলের সংখ্যা পেলাম কটা? তল হলো 6টি। তলের প্রকৃতি সমতল, এগুলো সব সমান সমান তল, দেখো সমতল নাকি বক্রতল? বক্রতল কোনটা? ফুটবলের এই যেটা সমান না, দেখো সমান না, রাখতেই পারবো না, গড়িয়ে যাবে। ইট কি গড়িয়ে যায়? ইট গড়িয়ে যায় না, সমান থাকে। তাহলে এটা হলো তল হলো সমতল, সমান তল ইটের। ধারের সংখ্যা কটা? দেখো এই একটা, এই একটা, একটা একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে ধার হলো 8টি। ও না, এটা শীর্ষবিন্দু। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8টা হলো শীর্ষবিন্দু। আর ধার বলতে দেখো এই একটা ধার, একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12টা। তাহলে ধার হলো 12টা। কেন? এখানে 4টে, নিচে 4টে, 4 আর 4 8, এখানে হলো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 8 আর 4 12, 12টি। এগুলো ধার। ধার মানে এই যে পাশেরগুলোকে বলছে। বোঝা গেল? দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে? দুটি বিন্দু দিয়ে দেখো এখানে আর এখানে একটাই সরলরেখা আঁকা যাবে, কিন্তু যদি একটা বিন্দু দিয়ে, তাহলে একটা বিন্দু দিয়ে তুমি অসংখ্য আঁকতে পারতে, কিন্তু আমার বলেছে দুটি বিন্দু দিয়ে, তাহলে দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা নাম দেওয়া যাবে। তাহলে নাম দেবা এ আর বি, দুটি বিন্দু, দুটোকে ছেদ করলে আমি একটাই সরলরেখা অঙ্কন করতে পারবো। চাঁদার সাহায্যে 130 ডিগ্রি কোণ অঙ্কন করব। কোণের নাম ও কি প্রকৃতির কোণ লিখবো। চাঁদা দিয়ে আমি আঁকতে পারছি না, আপাতত আমার কাছে চাঁদা অ্যাভেলেবেল নেই, তো আমি চাঁদা এনে তোমাদের পরে অঙ্কগুলো করিয়ে দেবো। তবে ধরবা এখানে ধরবা, এই পয়েন্টে তুমি চাঁদা বসাবা, এখানে যে জিরো আছে, জিরোর থেকে শুরু করে 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 130 পর্যন্ত যাবে, দিয়ে এইভাবে করে দেবে, এইটা হবে 130। 130 কী ধরনের কোণ? দেখো আমি বলেছিলাম, এখানে বলেছিলাম ফার্স্ট অঙ্কতে 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ডিগ্রি কম হলে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি বেশি হলে সেটাকে বলবো স্থূলকোণ। ঠিক আছে? তাহলে স্থূলকোণ কোণটা 90 ডিগ্রি। দেখো 130 ডিগ্রি বলেছে, 130 ডিগ্রি 90 ডিগ্রি বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে বেশি হলে কী হবে? সেটা স্থূলকোণ হবে। হলো? এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, চলো পরের অঙ্কটা। 3 নাম্বার। 3 নাম্বারে তিনের কতে আছে, রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। প্রত্যেকটি তরমুজ তার 60 টাকা দরে বিক্রি করেছে। প্রত্যেকটি তরমুজ তারা 40 টাকা দরে কিনেছিল। তাদের লাভের পরিমাণ তারা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে তারা প্রত্যেকে কত টাকা করে পেল? আচ্ছা, রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গেছে। 25টা তরমুজ নিয়ে তারা বাজারে গেছে। প্রত্যেকটি তরমুজ তারা 60 টাকা করে বিক্রি করেছে। দেখো 25টা তরমুজ নিয়ে গেছিলো, 25টা তরমুজ তারা বাজারে নিয়ে গেছে, বিক্রি করেছে 60 টাকা করে, আর কিনেছিল কত? কিনেছিল হলো 40 টাকা দামে। 40 টাকা করে কিনেছিল, 60 টাকা করে বেচেছে। প্রত্যেকটাতে কত করে লাভ? প্রত্যেকটা তরমুজে 20 টাকা করে লাভ হয়েছে। দেখো প্রত্যেকটা তরমুজে তোমার 20 টাকা করে লাভ হয়েছে, কেন কি না 60 টাকা করে কিনেছিল, বিক্রি করেছে 40 টাকা করে কিনেছিল, 60 টাকা বেচেছে। তাহলে প্রতিটি তরমুজে 60 বিয়োগ 40, 20 টাকা করে লাভ হয়েছে, তাই না? আমরা তো জানি যে যেই টাকাটাতে কেনে ক্রয় মূল্য আর
বিক্রয় মূল্য যেই টাকাটাতে বেচবে সেইটা বেশি কম দামে কিনে বেশি দামে বেচবে, তাহলে তো দোকানদার টিকে থাকবে, নাহলে লসে কেন দেবে, তাই না? দোকানদার বেচে কী করে? একটা দামে কেনে সেটা ক্রয় মূল্য এবং যেটা বিক্রি করে সেটা বিক্রয় মূল্য। লাভটা কী করে বেচবো? আমি ক টাকায় বেচলাম আর ক টাকায় কিনেছিলাম ওই দুটোকে যদি বিয়োগ দেই সেইটাই আমার লাভ বেরিয়ে যাবে। ধরো তুমি একটা জিনিস 100 টাকায় কিনলে আর 137 টাকায় তুমি বেচলে, তাহলে তোমার লাভ হলো কত? ওই 37 টাকা পেলাম কী করে? 137 থেকে ওই 100 টাকা বিয়োগ দিলাম, তাহলেই তো বেরোলো। তাহলে আমার প্রত্যেকটা তরমুজের লাভ হলো কত? 20 টাকা করে। এবার তাহলে আমার মোট তরমুজ কত? 25টা। তাহলে প্রতিটা তরমুজ যদি 20 টাকা করে হয় লাভ হয়, তাহলে 25টা তরমুজে কত টাকা লাভ হবে? 25টা তরমুজে লাভ হবে 25 গুণ 20, 25 গুণে 50 আর 0 বসে 500 টাকা। দুজন আছে, দুজনে যদি 500 টাকা সমান ভাগে ভাগ করে নেয় তাহলে 250 করে পড়বে। তাহলে প্রত্যেকে এই টাকা যদি সমান ভাগে ভাগ করে নেয় প্রত্যেকে পাবে 500/2 সমান 250 টাকা। হলো? ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? নেক্সট দেখো, সরল করো। সরল হলো খ নম্বর, 54 গুণ 7 ব্র্যাকেটের মধ্যে 7 যোগ থার্ড ব্র্যাকেটে 50 বিয়োগ 3 প্লাস 5 8 থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব। 54 গুণ 7 বিয়োগ যা আছে তাই লিখে দেবো, কেন কিনা ব্র্যাকেটের কাজটা আগে করব। 50 বিয়োগ 5 আর 3 8, 8 এই 8 8, 50 থেকে 8 বিয়োগ দিয়ে থাকে 42। তাহলে 42-এর সাথে 7 যোগ হলে হবে 7 8 9 49। 54 গুণ 7 বিয়োগ, দেখো এই 7টা যোগ হবে কার সাথে? এইটা করলে কত হয়? 50 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 42 হয়। 42-এর থেকে 7 যোগ করলে সরি আগে দেখো এখানে 8টা এর সাথে গুণ সম্পর্ক আছে না? এই টোটাল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই টোটালটার সাথে 8, মানে 42-এর সাথে আমাকে 8 গুণ করে নিতে হবে। আচ্ছা, করলে হবে না। 7 যোগ 42 এর, এই কিছু নেই মানে কোনো চিহ্ন নেই মানে এর আছে, তাহলে 42-এর সাথে 8টাকে গুণ করতে হবে। দেখো এবার করো, 54 গুণ 7 বিয়োগ 7 যোগ 8 দুগুণে 16 নামে 6, 4 আটা 32 আর 1 33, 336 হলো। 336-এর সাথে 7টাকে যোগ করব, কত হবে? 6 আর 6 12 আর 1 13, 13 নামে 3, 6 6 12 আর 1 13, 13 নামে 3 আর হলো 3 আর 1 4 3, 343, 343 বিয়োগ এটা গুণ করতে হবে। দেখো এটার সাথে গুণ সম্পর্ক 4 7 28-এর নামে 8, 4 7 28-এর নামে 8, 5 5 7 35 36 37। এইটার থেকে এটা বিয়োগ, 3 8-এর থেকে 3 বাদ গেলে হবে 5, 4-এর থেকে 7 বাদ গেলে 7-এর থেকে 4 বাদ গেলে হবে 3, 4 5 6 7, এই তো 35। এত হলো অ্যান্সার। বোঝা গেল এটুকু? সরল। আগে আমি কিছুই এক্সট্রা করিনি, বদমাশের রুলস তোমরাও যা জানো আমিও তাই জানি, একই জিনিস, এখানে শেখানোর কিছু নেই। শুধু দেখো আমি শুধু বদমাশের রুল ফলো করে গেছি। এখানে ব্র্যাকেটের কাজ আগে করেছি, ব্র্যাকেটের পরে এর কাজ আগে করেছি, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো ঠিক রেখেছি, ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। একটি বর্গাকার ক্ষেত্রের এত বর্গ মিটার হলে ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে বাগানটি ঘিরতে কত মিটার বেড়া দিতে হবে? একটি বর্গাকার মানে বর্গাকার বোঝো তো, মানে 4 দিকই সমান বর্গক্ষেত্র। তাহলে বর্গাকার বাগানের এদিকেও যত এদিকেও তত ক্ষেত্রটিকে যদি ঘেরো, ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল মানে এই ভিতরে যত জায়গা আছে তত হলো তোমার 144। তাহলে ক্ষেত্রফল যদি বের করি এই দিকে আর এইদিকে গুণ করে হয়েছে, কত কত গুণ করলে 144 হয়? তাহলে 12 12, এদিকেও 12 এদিকেও 12। বাগানটি ঘিরতে কত মিটার বেড়া দিতে হবে? বাগানটি ঘিরবে, কোনো বাগানকে যদি আমরা ঘিরি থোড়াই আমরা ভেতরে ঘিরি নাকি বাইরে দিয়ে ঘিরি? বাইরে দিয়ে ঘিরি না। তাহলে এইদিকে 12 ঘিরবো, এদিকে 12 ঘিরবো, এদিকে 12 ঘিরবো, এদিকে 12 ঘিরবো, 4 12 কত? 48।
তাহলে আমরা বাগানটি ঘিরতে কত বেড়া দিতে হবে? 48 মিটার বেড়া দিতে হবে। কেন 48? 4 × 48, দেখো এদিকে 12, এদিকে 12, 12 24, 36, 48, এই 4টে সাইডকে যোগ করলে আমার 48 মিটার হচ্ছে। এবং প্রতি মিটারে 8 টাকা করে খরচ হলে 48 মিটার বেড়া দিতে হবে। তাহলে 48 মিটার কত খরচ হবে? 8 × 48। তাহলে বাগানটি বেড়া দিতে খরচ হবে কত হবে? 48 × 8 করে দাও। 8 8 64 নামে 4, হাতে রইল 6, 4 8 32, 33 34 35 36 37 38, তাহলে 384 টাকা খরচ হবে। ক্লিয়ার? এটা এই ছকটা তোমরা করে ফেলবে। এই ছক আমি আর এটাকে করে দেবো না। এটা হলো তোমার চিত্রলেখার মাধ্যমে করতে হবে। একটা গ্রাফ আঁকবে, গ্রাফে প্রত্যেকটাতে 5 5 করে ধরে নেবে বা 10 10 করে ধরে নেবে, সেই অনুযায়ী আঁকবে। আঁকা আর এইটা আমি করে দিচ্ছি জ্যামিতিটা। যাদের জ্যামিতির ভয় আছে, দেখো আজকের পর থেকে জ্যামিতির ভয় থাকবে না। পেন্সিলটা করো। সরল কোণ ও সমকোণ কাকে বলে? সরল কোণ হলো একটা দাগ, যেটা হলো 100, এখানে যদি আমি পয়েন্ট ধরি 180 ডিগ্রি। একটা সরলরেখা টানলাম, যেই টানটা হয় সেটা বলবো যে একটা সরলরেখা যদি 180 ডিগ্রি হয় সেটাকে আমি যেই কোণটা 180 ডিগ্রি সেটাকে সরল কোণ বলবো। আর সমকোণ কোণটাকে বলবো সমকোণ বলবো সেটাকে যেই কোণটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, সেটাকে বলবো সমকোণ। ঠিক আছে? তাহলে একে দেখাও। কম্পাস বলছি, চাঁদার সাহায্যে চাঁদাটাকে বসিয়ে 90 ডিগ্রি আঁকবে আর 180 ডিগ্রি একটা সোজা করে দাগ দেবে, এখানে মাঝখানে পয়েন্ট দেবে, দিয়ে এরকম উপরে এরকম দাগ দিয়ে দেবে, বলবে এটা 180 ডিগ্রি, দিয়ে লিখবে সরল কোণ। আর লেখার সময় লিখবা এবি একটি সরলরেখা টানলাম যার মান হলো 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি থাকলে সেই কোণকে সরল কোণ বলে। আর এটা লিখবা যে এ বি সি, এখানে ও নাম দেবা, হ্যাঁ, এ ও বি, এটা হলো তাহলে কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি। আর এখানে লিখবা কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটা হলো সমকোণ। ওকে, ক্লিয়ার হলো? স্কেলের সাহায্যে এত সেমি সরলরেখা অঙ্কন করো, তার নামকরণ করো। সমবিন্দু সরলরেখা, অসমরেখ, সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো? আচ্ছা, একটা দাগ দেবে 6.7, স্কেল ধরবা, এখানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, স্কেলটা ধরবা এখানে, দিয়ে এখানে 6.6 করবা, 6-এর পরে 5 আর 2 7, তার নাম দিবা এ বি 6.7 সেমি, হয়ে গেল। দিয়ে বলবা যে এটা অঙ্কন করে পাই এ বি, স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যে একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। সমরেখ বিন্দু কি? যেই বিন্দুগুলো, দুটো বিন্দু ধরো বা 1 বা 2 বিন্দু, বেশি বিন্দু যোগ করলে যদি আমরা সমান সরল রেখা পাই সেটাকে বলবো সমরেখা। আর হলো অসমরেখা কি? তাহলে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এইভাবে গেল, এগুলোকে অসমরেখা বিন্দু বলবে। যেই রেখাগুলো, যেই বিন্দুগুলোকে যোগ করলে আমরা সরল বা সোজা রেখা পাবো না, সেটা হলো অসমরেখা বিন্দু। ঘনবস্তু বলতে কি বুঝবে? ঘনবস্তু বলতে বুঝবো আমরা তাকেই যেই বস্তুর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে ঘনবস্তু বলবো। চিত্র সহ যে আমি ইট এঁকেছিলাম, মনে আছে? ওই একটা এঁকে দেবা এরকম, বা লুডুর ছক্কা এঁকে দেবা, বলবা এটা ঘনবস্তু, ঘনক। আর যদি ইট আঁকো তাহলে লিখবা আয়ত ঘন। ঠিক আছে, অসুবিধা নেই। বাস, হয়ে গেল। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে। তোমাদের কি কি বিষয়ের উপরে ভিডিও লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, নাহলে আমি জানবো কী করে? সেই সব বিষয়ের উপরে ভিডিও দিতে হবে তো। আর হলো সাবস্ক্রাইব করো।